বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে বরিশালের বিভিন্ন কলেজে মানববন্ধন হয়েছে। বেলা 12টার দিকে বরিশাল সরকারি বিএম কলেজের সামনে মানববন্ধন করেন ছাত্রদল নেতাকর্মীরা। ঘণ্টাব্যাপী কর্মসূচির আয়োজনে সভাপতিত্ব করেন বিএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বাবু। এছাড়া একই সময়ে হাতেম আলী কলেজ, আলীকান্দা কলেজ সহ বিভিন্ন কলেজে মানববন্ধন হয়েছে। এসব কর্মসূচিতে পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সন্ধ্যা 7টায় ঢাকা ছাড়বেন তিনি। 4 দিনের সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অধ্যাপক ইউনুস। ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং জনশক্তি রপ্তানি বাড়ানোতে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এছাড়া এই প্রথমবার 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে কাতার যাচ্ছেন। জলবায়ু ও নগরায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। পাশাপাশি টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্ভাবনা ও উদ্ভাবন কাজে লাগাতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান তিনি। সোমবার সকালে ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে 81তম এসক্যাপ অধিবেশনে ভিডিও বার্তায় এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন তিনি। 3-0 ভিশন, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রফেসর ইউনুস। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 81তম অধিবেশন আজ ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। অধিবেশনে যোগ দিয়েছে 53টি সদস্য রাষ্ট্র ও 9টি সহযোগী সদস্য। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। জলবায়ু এবং নগরায়নের সমস্যাগুলি মোকাবিলা করতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। তরুণদের সম্ভাবনা এবং উদ্ভাবনকে কাজে লাগিয়ে একটি টেকসই ভবিষ্যৎ গঠন করতে হবে। উদ্ভাবনী সমাধান এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসডিজি অর্জন সম্ভব। মানুষ যেন কথা বলতে পারে, গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়, সেই লক্ষ্যে কাজ করছে ঐকমত্য কমিশন। বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করা হবে বলে জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এর আগে সকালে সংসদ ভবনের এলডি হলে খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শুরু করে ঐকমত্য কমিশন। শুরুতেই কমিশনের সহ সভাপতি বলেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে 11টি সংস্কার কমিশন নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। কমিশনগুলোর প্রতিবেদনের সারসংক্ষেপ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। 11টি সংস্কার কমিশনের লক্ষ্য উদ্দেশ্য ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া না দেয় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। পরে খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফি পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন থেকে 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম সহ 24-এর অভ্যুত্থান পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। মানুষ যেন কথা বলতে পারেন, মানুষ যেন তাদের জীবনাচরণের ক্ষেত্রে কোনো অবস্থাতেই প্রতিবন্ধকতার মুখোমুখি না হন, গুমের শিকার না হন, বিচার বহির্ভূত হত্যার শিকার না হন, অন্যায়ভাবে নির্যাতিত না হন, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। যে বিষয়গুলো আমরা দ্বিমত পোষণ করেছি এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো, এর মধ্যে সংবিধানের যে মূল নীতি, ওখানে একটা শব্দ আসছে বহুত্ববাদ, একটা শব্দ ওনারা আনেছেন। আমরা এই বহুত্ববাদের বিরোধিতা করেছি। দেশে 8,000 ডাক্তারের সংকট রয়েছে। 15 সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে 2,000 ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে রেলওয়ের 10টি হাসপাতাল যৌথভাবে পরিচালনার জন্য রেল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সই অনুষ্ঠানে একথা জানান তিনি। রেলওয়ের হাসপাতালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।
অবকাঠামো ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত উন্নয়ন শেষে সাধারণ মানুষ দেশের 10টি রেল হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন। রেল উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টের পর অবকাঠামোগত উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে। দেশের 10টি রেল হাসপাতালে বর্তমানে বেডের সংখ্যা 431টি। এতদিন এগুলো রেলের কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ ছিল। তাদের পাশাপাশি সর্বসাধারণের চিকিৎসা নিশ্চিত করতে স্বল্প এবং দীর্ঘমেয়াদে কি করতে হবে তা ঠিক করা হবে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। এগুলোর অবকাঠামোগত কিছু উন্নয়ন দরকার হবে। যেমন ধরেন কোথাও লিফট নাই, তো এখন রোগীকে তো আর পায়ে হাঁটে হেঁটে তো সবসময় নেওয়া সম্ভব হয় না। লিফট যদি না থাকে লিফটের ব্যবস্থা করতে হবে। আরও অন্যান্য পানি, ক্লিন ওয়াটার, পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। আরও নানান সব ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাক্তারের অভাব আছে, নার্সের অভাব আছে, টেকনোলজিস্টের অভাব আছে। তো আমরা প্রায় 2000 ডাক্তার স্পেশালি নেওয়ার কথা বলেছিলাম। সেই 2000 ডাক্তার আমরা পাবো। মানে এত তাড়াহুড়া করার মধ্যে উনি এত প্রেশার দিয়েছেন, সবাইকে সম্মত করিয়েছেন, শেষ পর্যন্ত আসলো সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে আমরা এই ডাক্তারগুলো পাবো। আলী হায়দার রতন নামে এক ব্যক্তিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে দাবি করে আটকের পর রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ছাত্র জনতা। রবিবার রাত 11টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে তাকে আটক করার পর পুলিশে খবর দেওয়া হয়। পরে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্মকর্তারা। পুলিশ জানায়, পরিচয় যাচাই বাছাই ও তার বিরুদ্ধে মামলা আছে কিনা তা নিশ্চিতের পর বিস্তারিত জানানো হবে। এদিকে আটকের খবর শুনে থানায় জড়ো হন রতনের বেশ কয়েকজন বন্ধু ও স্বজন। তাদের অভিযোগ, আটক রতন ওবায়দুল কাদেরের দূর সম্পর্কের আত্মীয়, তবে ভাগ্নে নন। খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে 6 দিনেও উদ্ধার করা যায়নি। তাদের খোঁজে ইউপিডিএফ এর গোপন আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় সামরিক ইউনিফর্ম সহ বিপুল প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়। ভোরে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণচন্দ্র কারবারি পাড়ায় আস্তানাটির সন্ধান পায় যৌথ বাহিনী। ঘরের তালা ভেঙে তল্লাশি চালান সেনা সদস্যরা। এ সময় চাঁদা আদায়ের রসিদ, ল্যাপটপ, মোবাইল, মাইক্রোফোন, সামরিক ইউনিফর্ম সহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম জব্দ করা হয়। খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অপহৃতদের উদ্ধারে অভিযান চলবে। বুধবার বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ফেরার পথে গিরিফুল এলাকা থেকে 5 শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সকালে মিছিল নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনের সড়কের কর্মসূচিতে শিক্ষার্থীরা ছাড়াও যোগ দেন জেলা ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের সদস্যরা। এ সময় তারা বলেন, প্রধান উপদেষ্টা বরাবরের গত বছরের আগস্টে স্মারকলিপি দেওয়া হয়। তখন সরকারি এই দাবির সঙ্গে একমত পোষণ করলেও এখনো কোনো পদক্ষেপ না নেয়ায় আন্দোলনে নামতে হয়েছে বলে জানান তারা। এক দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি হয়েছে জামালপুর, ঠাকুরগাঁও, চাঁদপুর সহ বিভিন্ন জেলায়। কারিগরি নয় এমন ক্রাফটদের করা হাইকোর্টের রিটের রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজশাহীতে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশিক্ষণ ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। বেলা 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা ইনস্টিটিউটের গেটে তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীদের দাবি, তাদের যৌক্তিক আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছেন শিক্ষকরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে নাটোরেও বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকালে শহরের বড় হরিশপুর টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল বের হয়ে প্রধান সড়ক ঘুরে হরিশপুর বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচিতে আজকে শিক্ষকগণ আমাদের সাথে উপস্থিত থাকবেন। কারণ গত আমরা ঈদ পূর্ব মুহূর্তে তারা আমাদের যে 6 দফা সম্পর্কে তারা একমত পোষণ করেছিল। 48 ঘন্টা পরে যদি মানে উপর মহল থেকে কোনো শক্ত অবস্থান না নেয় বা এই 6 দফার কোনো যৌক্তিক সমাধান না দেয়, তাহলে আমরা আবার রাজপথে থেকে আমরা আমাদের দাবি আমরা আদায় করার জন্য সামনের দিকে এগিয়ে যাব। দিনাজপুরের কাহারোলে স্কুল ছাত্রী মাহি হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন, শিক্ষার্থী ও এলাকাবাসী। ঢাকা পঞ্চগড় মহাসড়কে অবরোধের কারণে প্রায় 3 ঘণ্টা ধরে যানজটের ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। আসামিদের গ্রেপ্তারের দাবিতে সকাল 11:30টার দিকে গড়েয়া এলাকায় মানববন্ধন করেন বিক্ষুব্ধরা। পরে ঢাকা পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীরা জানান, দীর্ঘ 2 মাসে পুলিশ একজন মাত্র আসামি গ্রেপ্তার করেছে। ঘটনার সাথে আরও 3 জন জড়িত থাকার কথা গ্রেপ্তার আসামি স্বীকার করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করেনি বলে অভিযোগ করা হয়। পরে 72 ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে 3 ঘণ্টা পর সড়ক ছাড়েন বিক্ষুব্ধরা। 12 ফেব্রুয়ারি নিজ বাড়িতে ছুরিকাঘাত করা হয় 10ম শ্রেণীর শিক্ষার্থী মাহি আক্তারকে। 2 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহি। রাজধানীর কিছু এলাকায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের 14 জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বা এর বেশি হতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় থেমে থেমে বৃষ্টি হবে। দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এদিকে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেটের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই মুহূর্তে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কাতার সফর নিয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বেশ কিছু পত্রিকায় এসছে যে এক একজনের অ্যাকাউন্টসে কত রকমের কত টাকা ট্রানজাকশনের হিসাব আমরা পেয়েছি। আমার আপনার অ্যাকাউন্টসে তো 1 কোটি টাকার ট্রানজাকশনও দেখা যায় না, অথচ এক একজনের 800, 900, 1200 কোটি টাকা ট্রানজাকশন। একটা সরকারি কর্মচারী, একটা সরকারের মিনিস্টার বা একজন সরকারের যিনি সেক্রেটারি, উনি কত টাকা পান? থ্যাংক ইউ। নারী সমস্যার কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট কি হেফাজত ইসলাম, জামাত ইসলামী সহ বেশিরভাগ ইসলামী দলগুলো প্রত্যাখ্যান করেছে এবং ওটা বাতিলের দাবি জানিয়েছে। আপনি মাধ্যমে বিবৃতি দিয়েছে, এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি? এই রিপোর্টটা তো আমি যে জানা মতে যে এটা ঐক্যমত্য কমিশনে যাবে। ঐক্যমত্য কমিশন এই রিপোর্টটাকে নিয়ে ভবিষ্যতে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবেন। এই পুরো রিপোর্টগুলো যেগুলো করা হচ্ছে, আজকেও যেমন শ্রম অধিকার নিয়ে যে রিপোর্টটা, আজকে আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাতে তারা এই ঐক্যমত্য কমিশনে এটা সাবমিট করে, যাতে এদের যে অনেকগুলো জিনিসই তো আসলে পলিটিক্যাল ডিসকাশনের বিষয়, এটা পলিটিক্যাল পার্টিগুলো এটা অনেক ক্ষেত্রে ডিসাইড করবেন যে আমরা কতটুকু নিব আর কতটুকু নিব না। তো এই জন্য এই পুরো রিপোর্টগুলো আসলে ঐক্যমত্য কমিশনে যাবে এবং ঐক্যমত্য কমিশনই পরবর্তী দিক নির্দেশনা ঠিক করবেন কিভাবে এই রিপোর্টগুলো তারা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবেন। 3 তারিখের মধ্যে বাতিল না করলে এই কমিশন ওই দিন ওদের সমাবেশ করেছে হেফাজতের, তারা বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে। আমি এই বিষয়ে যেটা বললাম, আমি এটাই আমার বক্তব্য। আমি বলছি না, আমরা কাতারে অবশ্যই আমরা অনেকগুলো বিষয় আলাপ আলোচনা হবে। মূলত প্রফেসর ইউনূস ওইখানে যাচ্ছেন, আমাদের চিফ অ্যাডভাইজার ওখানে যাচ্ছেন আর্থানা সামিটে জয়েন করার জন্য। তার অন দ্য সাইডলাইন অনেকগুলো মিটিং হবে। এই মিটিংগুলো আসলে সত্যি হতে কাতারের সাথে যদি আমাদের পারস্পরিক যে সম্পর্কটা, এটা আরো নতুন উচ্চতায় নেওয়ার জন্য। আপনি জানেন কাতার খুব ছোট দেশ হলেও মিডল ইস্টে তার অসম্ভব
একটা ইনফ্লুয়েন্স। এবং কাতার গ্যাসের ক্ষেত্রে ওরা ওয়ার্ল্ডের পাওয়ার হাউস। তো আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক, আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রম বাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এবং এই বিষয়গুলো অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলবো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সরাসরি ছিলাম আমরা। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। দাম কমছে ইন্টারনেটের। নতুন 3টি স্তরে এই দাম কমানোর পরিকল্পনা করছে সরকার। আইটিসি পর্যায়ে 10%, আইআইজি পর্যায়ে 10% ও এনটিটিএন পর্যায়ে 15% দাম কমানো হবে। বিষয়টি নিশ্চিত করেছে ফাইবার অ্যাট হোম কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এসব তথ্য জানান। পোস্টে দেশের বেসরকারি মোবাইল অপারেটরদের ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানিয়েছেন তিনি জানান, সরকার মোবাইল অপারেটরগুলোকে পলিসি সাপোর্ট দিয়েছে, এখন তাদের জাতীয় উদ্যোগে শরিক হওয়ার পালা। চলমান উচ্চ মূল্যস্ফীতি কিছুটা হলেও কমে আসবে বলে আশাবাদী তিনি। এর আগে আইএসপি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানিগুলোর সংগঠন থেকেও দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। 500 টাকায় 10 MBPS ইন্টারনেট সেবা প্রদানের কথা বলে সংগঠনটি। বিগত 5 বছরের মধ্যে সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ এসেছে 2024 সালে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগের বছরের চেয়ে 13.25% কমে এ সময় বিনিয়োগ এসেছে $1.27 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ডলার সংকট সহ নানা কারণে কমেছে এফডিআই। এদিকে 2023 সালে বিদেশি বিনিয়োগ এসেছিল $1.46 বিলিয়ন। এক বছরের ব্যবধানে প্রায় $200 মিলিয়ন কমেছে বিদেশি বিনিয়োগ। হিসাব বলছে 2024 সালে সবচেয়ে বেশি $416 মিলিয়ন বিনিয়োগ এসেছে ব্যাংকিং খাতে। এরপর পোশাক খাতে এসেছে $407 মিলিয়ন। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগকারীদের আস্থাহীনতায় কমছে বিদেশি বিনিয়োগ। চলতি মাসের প্রথম 19 দিনে বৈধ পথে রেমিট্যান্স এসেছে $171.72 দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 21,000 কোটি টাকা। প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে 1,103 কোটি টাকা। রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়, এই সময়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে রেমিট্যান্স এসেছে $64 কোটি। $9 কোটি এসেছে বিশেষায়িত একটি ব্যাংকে। এছাড়াও বেসরকারি ব্যাংকগুলোতে $98 কোটি 54 লাখ এবং বিদেশি ব্যাংকগুলোতে এসেছে $33 লাখ রেমিট্যান্স। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ পাচারে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান সরকার। এতে অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমেছে, ফলে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে। আলোচিত মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। রবিবার ব্যাংকগুলোকে এই চিঠি দিয়েছে সরকারের এই আর্থিক গোয়েন্দা সংস্থা। চিঠিতে বলা হয়, মেঘনা আলমের ব্যক্তিগত তথ্য, হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিবরণী 7 কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে। এর আগে 9 এপ্রিল রাতে মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। 15 এপ্রিল মেঘনা আলম সহ অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে এক কূটনীতিকের কাছে প্রায় 60 কোটি টাকা অর্থ দাবির অভিযোগে মামলা করেন ধানমন্ডি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল আলিম। মামলার এজাহারে বলা হয়, আসামিদের এই কার্যক্রমের কারণে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর সংবাদের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে।